নিয়মেই থেকে গেলেন। আমাদের আজকের প্রথম বক্তা সুদীপ্ত দত্ত, তার নাট্য বিশ্লেষণ যা কিছু নিয়ে বলবেন, পরে আমি আবার আসব, পরে সম্রাটদার সঙ্গে যদি সম্ভব হয় কথোপকথনে আমরা যাব। সুদীপ্ত। ধন্যবাদ সোমেনদা, ধন্যবাদ নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘকে। সত্যই আমাদের এই অঞ্চলে আমরা যারা থিয়েটার করি বা করার চেষ্টা করি তাদের সকলের কাছেই এক প্রবাদ প্রতিম সংগঠন, অগ্রজ সংগঠন, বটগাছে ছায়ার মতন তারা আমাদের পথ দেখিয়েছেন। আজকে আমাকে নির্বাচন করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। মাননীয় সোমেনদা, সম্রাটদা, শ্রদ্ধার মানুষ, প্রিয় মানুষ এবং আপনারা সকলে যারা বসে আছেন, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার দু একটি কথা বলার। মনোজ মিত্র, তাঁর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না। তাঁর সঙ্গে একবারই আমার কথা হয়, সেটি ফোনে, হয়তো খুব বেশি 7-8 বছর আগে, না আরও কম হবে, 5-6 বছর আগে। আমি ফোন করে তাকে জানিয়েছিলাম আমাদের কোনো একটি অভিনয় দেখতে আসার জন্য। ভয়ে ভয়ে ফোন করেছিলাম, এত বড় মানুষ, তিনি কিভাবে বলবেন বা কী করবেন। এবং অদ্ভুত ব্যাপার, তিনি অত্যন্ত স্নেহের সঙ্গে, প্রশ্রয়ের সঙ্গে জানিয়েছিলেন যে ভগবান তো বৃদ্ধ হয়ে আছেন, তিনি আর অতদূর যাইতে পারিবেন না। তা আমরা বললাম, যদি গাড়ির ব্যবস্থা করি তাহলে কি সম্ভব নয় স্যার? তিনি বললেন, না, তবে তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল, যদি আমি কখনো সুস্থ হই তাহলে আমি যাব তোমাদের ওখানে। সেই যাওয়াটা হয়ে ওঠেনি কখনো। কিন্তু এই যে বললাম যে মনোজ মিত্রের সঙ্গে আমার পরিচয় নেই, সেটাও কি সঠিক কথা? মানে অন্তত আমাদের প্রজন্ম পর্যন্ত যারা থিয়েটার করছি, এখনও করার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, তাদের কারোর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও আমরা কেউই কখনো বলতে পারবো না যে আমরা মনোজ মিত্রকে চিনি না। একদম ছোটবেলায় যখন হাজারি ঠাকুরের ভূমিকায় তাকে দেখা, কর্মসূত্রে আমি রানাঘাটের একটা অঞ্চলে প্রায় 15 বছর শিক্ষকতা করেছি, তো আদর্শ হিন্দু হোটেলের সেই সিরিয়ালে তাকে দেখা এবং ওই অদ্ভুত মিষ্টি একটি বুড়ো, কখনো খ্যাঁচখ্যাঁচে, সে তো প্রায় মনে গেঁথে যাওয়া একটি চরিত্র। এবং সেই আদর্শ হিন্দু হোটেলে আমি বহুবার গিয়েছি সেখানে খাওয়া দাওয়া করার জন্য, এবং প্রত্যেকবারই শিহরিত হয়েছি। এবং ছোটোবেলায় দেখা সেই চলচ্ছবিগুলো বারংবার মনে মনে ভেসে উঠেছে। মনোজ মিত্রকে চিনি না, এটা যেমন সত্য কথা, কিন্তু এটাও তো সত্য কথা যে পেশাগতভাবে আমার শিক্ষক পিতা, তিনিও তার স্কুলে, আমি যখন একান্তই ছোট, যখন থিয়েটার করার প্রশ্নই ওঠে না, বা থিয়েটার করছি, স্কুলের থিয়েটার, পাড়ার থিয়েটার, মেড়া বেঁধে থিয়েটার, সেগুলো সিরিয়াসলি থিয়েটার চর্চা করার কোনো রকম আশা আশঙ্কা কোনোটাই নেই যখন, তখনও তো মনোজ মিত্রকে বারংবার দেখেছি। আমাদের বাড়িতে ওই বই আসতো, চটি চটি বইগুলোর, সম্ভবত নবগ্রন্থ কুটির বোধ হয়, তখনও তো তার সেই রচনাবলী সেগুলো ছেপে বেরোয়নি। জেরক্স বা ইত্যাদিরও তখন অত প্রাধান্য ছিল না, তো ফলত অনেকগুলো বই আসতো বাড়িতে। ছোটি ছোটি বাবা কলকাতা যেতেন যখন ওই থিয়েটার করার সময় হতো, স্কুলে হোক, পাড়ায় হোক, ক্লাবে হোক। স্কুলে গরমের ছুটির আগে, আর আমাদের ক্লাবে পুজোর সময় অথবা পয়লা বৈশাখের সময়, এগুলো যখন থিয়েটার করা হতো, সেখানে অবিসংবাদীভাবে মনোজ মিত্র বছরের পর বছর রাজদর্শন, নরক গুলজার, চাকভাঙা মধু, শোভাযাত্রা, পরবাস, কেনারাম বেচারাম এবং সাজানো বাগান তো বটেই, অসংখ্যবার দেখেছি। পাড়ায়ও যখন মেড়াপ বেঁধে নাটক হতো, অবশ্যম্ভাবীভাবে সেখানটা দম্পতি হচ্ছেই, বাবা বদল হচ্ছে, পরবর্তীকালে নাম বদলে, নাকি তার আগে নাম বদল, আগে ছিল কেনারাম বেচারাম, পরে বোধহয় বাবা বদল, বা উল্টোটা হতে পারে। এগুলো দেখে দেখে মনোজ মিত্রের সঙ্গে এক ধরনের পরিচয় তো হয়েই গেছে। তারপর অজস্র চলচ্চিত্রে, খুব বাজে বাজে চলচ্চিত্রেও সেখানে মনোজ মিত্রকে দেখা, আরেক রকমভাবে চেনা। আমি যখন সত্যি সত্যি নিয়মিত থিয়েটার করতে শুরু করলাম, এই থিয়েটার নামক একটা ব্ল্যাক হোলের মধ্যে ক্রমশ ডুবতে শুরু করলাম, সেই সময় মনোজ মিত্রকে মঞ্চে দেখা খুব কম, কয়েকবার। কারণ আমি যখন
নিয়মিত থিয়েটার চর্চা শুরু করছি, দেখছি, দেখার চেষ্টা করছি, তখন তিনি প্রায় মঞ্চ থেকে অপসৃত। কিন্তু তখনও মুন্নির চৌকিদারের কথা তো আমার খুব মনেই পড়ে। এছাড়াও বহু বহু দলের মনোজ মিত্রের নাটক দেখা হয়েছে এই কবছর থিয়েটার করার সূত্রে। সুতরাং মনোজ মিত্র আর দূরের মানুষ হিসাবে আমি বলতে পারি না, বড় কাছের মানুষ, বড় চেনা মানুষ। আমার এই থিয়েটারে আসার পেছনেও মানে এই যে আমার কখনোই কথা ছিল না আমার থিয়েটার করব, থিয়েটার খুব সাংঘাতিক ভালো লাগতো বা ওরকম কোনো উচ্চাশা ছিল যে নিয়মিত থিয়েটার করব, সেরকমটাও নয়। আমার যে দল গয়েশপুর সংলাপ, সেখানে আমি বহু পরে সেখানকার সদস্য এবং নিয়মিত সদস্য। তো সেই দলটি আমি তখন ব্যক্তিগত কথা বলে শুরু করি, তাহলে আমার ঢুকতে সুবিধা হবে। সোমেনদা সাহায্য করেছে আসলে কোথা থেকে কথাটা বলবো সেই সূত্রটা আমাকে ধরিয়ে দিয়ে অজান্তেই। 2000 সাল সম্ভবত, কলেজের সেকেন্ড ইয়ার, আমার দল গয়েশপুর সংলাপ তারা ঠিক করলেন যে ওই তখন যুব উৎসব হতো এবং যুব উৎসবে একাঙ্ক নাটক কম্পিটিশান হতো, সেখানে তারা একটি নাটক প্রযোজনা করবেন, পাকে বিপাকে, সেই মনোজ মিত্র। তো আমি দলের সদস্য নই, কিন্তু ওই স্কুলে করি বা পাড়ায় করি, সেই কারণে দলের যারা তখন সিনিয়ররা ছিলেন তারা বললেন যে তাদেরকে দিয়ে করানো হোক, কেন হোক, অসুবিধা নেই। পাকে বিপাকে রিহার্সাল করতে যাওয়া হলো শান্তনু মজুমদারের বাড়ি। শান্তনু মজুমদার আমার থিয়েটারের শিক্ষক। তার কাছে গিয়ে মনোজ মিত্রকে আরেকভাবে চেনা। ফলত মনোজ মিত্র যখন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ থেকে প্রস্তাব গেল যে তাকে নিয়ে কিছু বলতে হবে, আমি প্রথমে শিউরে উঠেছিলাম, কি বলবো, এত মানুষ থাকবেন চোখের সামনে, যে মানুষরা এখন বসে আছেন তারা প্রত্যেকেই থিয়েটার জীবনের শুরু থেকে তাদের দেখে পথ চলা, তাদের সামনে বা এই ছোট্ট যারা আছে তাদের কাছে আমি কি বলবো মনোজ মিত্র নিয়ে। কিন্তু যখন দায়িত্বটা চাপলই, যখন বুঝলাম যে এই সেমিনারে বক্তা নামক একটি পিঞ্জরে আমি আবদ্ধ হয়ে গেছি এবং আমাকে কিছু না কিছু বলতেই হবে, তখন যখন মনের গভীরে ডুব দিলাম, তখন দেখলাম এই লোকটা আমার কাছে মোটেই অচেনা নন, আমি তাকে চিনি। মনোজ মিত্র মারা যাওয়ার পরে ফেসবুকের রিল বা ইত্যাদিতে একটি ভিডিও বারংবার ভেসে উঠত। ওটা কি কোনো ইন্টারভিউ দৃশ্য আমি জানি না, বোধহয় নয়, কোনো সিনেমার কোনো একটি দৃশ্য সম্ভবত, যেখানে রোগশয্যা সাহিত্য মনোজ মিত্র বলছেন গল্প বলে যাওয়ার কথা, মানুষের গল্প, মানুষের গল্প মানুষের কাছে বলে যাওয়ার কথা। এবং এটা তো আমরা দেখেছি বারংবার, যে ওই গান শুনতে গেলে যতই রক জ্যাজ বা ইত্যাদি সমস্ত কিছু হোক না কেন, মেলোডির যেমন কোনো মার নেই, তেমনি নাটক বা চলচ্চিত্রে যতই নির্মাণ বিনির্মাণের খেলা হোক না কেন, নিটোল সুন্দর গল্পের কোনো মার নেই। আমরা আসলে গল্প শুনতেই ভালোবাসি। মনোজ মিত্র আমার কাছে সেই গল্প দাদুর মতন, টাকমাথা বুড়ো, চোখ দুটো সবসময় জল করছে কি যেন এক কৌতুকে। সেই মনোজ মিত্র আমার সামনে বারবার এসে দাঁড়ান। সেই মনোজ মিত্রকে বারবার আবিষ্কার করি তাকে পড়তে গিয়ে। যেহেতু তাকে মঞ্চে দেখা আমার খুব বেশি হয়ে ওঠেনি, আমার অনেকটা দেরি করে শুরু করার কারণে, তার নাটকগুলো আমার কাছে অন্য অন্য অর্থ নিয়ে আসে। আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই, লজ্জাবোধ নেই যে আমি নাটক পড়তে খুব একটা পছন্দ করি না। এটা আমার দিক থেকে ব্যর্থতা হতে পারে, আমার ত্রুটি হতে পারে, কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই যে নাটকগুলো আমাদের কাছে আসে সেগুলো স্ক্রিপ্ট, পারফরমেন্স স্ক্রিপ্ট, ঠিক নাটক নয়। মানে নাটকের সাহিত্যধর্মিতা যেটা সারা বিশ্বে স্বীকৃত, আমাদের এখানে তো সেটা নয়। কারণ যদি প্রথম দিককার একদম প্রথম শ্রেণীর যেগুলো পত্রপত্রিকা, সেগুলোকে যদি আপনারা দেখেন, শারদিয়া বা ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে যেখানে প্রথম শ্রেণীর পত্রপত্রিকা, সেখানে বিশেষ বিশেষ ইস্যুতে প্রচুর গল্প, প্রচুর উপন্যাস, প্রচুর কবিতার ভিড়ে দুই একটি নাটক কদাচিৎ পাওয়া যায়। এবং আমাদেরও প্রথম শ্রেণীর যারা সাহিত্যিক, তারাও খুব একটা নাট্য রচনা করেননি। তো সাহিত্য জগতে নাটক এটা প্রায় ওই দুরানির মতনই একটা মর্যাদা পায় আর কি, মর্যাদা বা অমর্যাদা যাই বলি না কেন। কিন্তু মনোজ মিত্রের নাটক পড়তে আমার চমৎকার লাগে। আমার মনে হয় আমি সাহিত্যই পড়ছি। আমার সাহিত্য পড়তে ভালো লাগে, আমি গল্প উপন্যাসের পোকা। মনোজ মিত্রের নাটকে আমি সেই সাহিত্যের গন্ধটা পাই, অত্যন্ত সুখপাঠ্য একটি অনুভূতি হয়। তো এই মনোজ মিত্রকে যখন যাব, তখন এই মনোজ মিত্রের তাকে স্পর্শ করব কি দিয়ে? সবার মনে মনে মনোজ, আমার মনে যে মনোজ আছে তাকে আমি ধরতে চাইব কি দিয়ে?
সোমেনদা একটা সূত্র করে দিয়েছেন মনোজ মিত্রের কথা দিয়ে, ওই যে তিনি বলছিলেন যে ওই নাট্য একাডেমির ওয়ার্কশপটির কথা, যেখানে একজন কিছু না জানা পণ্ডিত মনে না করা একজন মানুষ কিভাবে একটি নাটকের বিচার করবেন, একজন প্রায় নিরক্ষর মানুষ বিচার করবেন। আসলে এই যে নিরক্ষর মানুষের কথা মনোজ মিত্র বলেছেন, সোমেনদা যখন কোট করে বললেন, আসলে তো আমরা জানি যে সেই ওই নিরক্ষর মানুষগুলি আসলে প্রচুর অক্ষর জ্ঞানী মানুষের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তারা এই পৃথিবীটাকে অনেক বেশি ভালোভাবে বোঝেন। স্কুল কলেজে প্রচলিত ডিগ্রি আসলে মানুষের মধ্যেকার যে জ্ঞান সেটাকে ঠিকঠাক মাপতে পারে না। আমাদের প্রচলিত এডুকেশন সিস্টেম সেটা ফেল করেছে, এটা বোধহয় এখন স্বীকার করার সময় এসছে আমাদের কাছে। মনোজ মিত্রকে যখন মাপতে চাইছি, তখন তাঁরই রচনাবলীর কোনো একটি সংখ্যায় মুখবন্ধ লিখছেন সম্ভবত পবিত্র সরকার, তিনি কোট করছেন মনোজ মিত্রকে। আমি কোট করছি না, কোট করতে পারছি না। 1985 সালের কৃষ্টি পত্রিকায় মনোজ মিত্র লিখছেন একটি জায়গায় যে আমার এই মুহূর্তে নাটক লিখতে ইচ্ছে করছে কি নিয়ে? দিনহীন, দরিদ্র, অবহেলিত, নির্যাতিত মানুষ যারা উঠে দাঁড়াতে চাইছে, তাদের নিয়ে আমি নাটক লিখতে চাইছি। মনোজ মিত্র খুব ভালো মতনই জানতেন যে গণনাট্য সংঘের যে ঐতিহ্য সেটাকে বহন করছে আমাদের গ্রুপ থিয়েটার, কিন্তু তিনি একই সঙ্গে ধরিয়ে দিচ্ছেন যে বাংলা নাটকের যেটা ইতিবাচকতা, সেটাই অন্তত ওই মুহূর্তে, তার পর্যবেক্ষণ 1985 সালের কথা বলছি, তারপরে খুব পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না, বোধহয় একই রকম রয়েছে পুরো প্রেক্ষাপটটা। মনোজ মিত্র বলছেন যেটা বাংলা নাটকের ইতিবাচকতা, সেটাই কোথাও বাংলা নাটককে নীতির দরজায় দাঁড় করিয়ে দিচ্ছে। ইতিবাচকতা হচ্ছে এটা একদম শুরুর দিন থেকে বাংলা নাটক প্রতিবাদী, যে কোনো ক্ষমতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সে প্রতিবাদ করে আসছে। এটা বাংলা নাটকের ইতিবাচকতা। নেতিবাচকতা কোথায়? মনোজ মিত্র বলছেন যে আমাদের নাট্যকাররা ক্রমশই বক্তব্য কৈবল্যবাদী হয়ে উঠছেন। বক্তব্যের ভিড়ে, বক্তব্যের চাপে প্রায়শই নাটক জিনিসটা হারিয়ে যাচ্ছে। বাঙালির একটা মুশকিল আছে, মুশকিলটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় মদিরা পান করতে করতে কবিতা লিখতেন। প্রচুর প্রচুর সম্ভাবনাময় বাঙালি কবি হারিয়ে গেলেন শুধু মদিরা পান করে। কবিতা লেখার পূর্বশর্ত তো আর মদ খাওয়া নয়, এটা যিনি পারতেন তিনি পারতেন। তো প্রচুর তরুণ কবি, বাঙালি কবিরা হারিয়ে গেলেন ওই মদ খেয়ে কবিতা লিখতে গিয়ে। তাতে মদ খাওয়াও হলো না, কবিতা লেখাও হলো না আর কি। বাংলা নাটকও ওরকম একটা গোলকধারায় মনে হয় কোথাও একটা আটকে গেছে বা গিয়েছিল। আমাদের যারা থিয়েটার চর্চা করি, সেখানে উৎপল দত্তকে প্রায়শই আমরা কোট করা হয় যে আই এম নট অ্যান আর্টিস্ট, আই এম অ্যা প্রোপাগান্ডিস্ট। উৎপল দত্তের কথা, কিন্তু উৎপল চর্চা করতে গিয়েও কিন্তু এটা আমরা যেন ভুলে না যাই যে তার প্রত্যেকটি নাটক, নাট্য রচনার ক্ষেত্রে হোক, নাটক থেকে নাট্য নির্মাণ করার জন্য হোক, সেখানে ভয়ানক দক্ষ একজন ক্রাফটসম্যান কাজ করছে। তিনি শুধু প্রোপাগান্ডা করছেন না সেখানটায়। আমাদের মনে রাখতে হবে মনোজ মিত্র দর্শনের ছাত্র, দর্শনের অধ্যাপক রবীন্দ্রভারতীতে যাওয়ার আগে পর্যন্ত, এবং তিনি শেষ পর্যন্ত করতে পারেননি, কিন্তু পিএইচডি করা শুরু করেছিলেন যে বিষয়, সেটি অ্যাস্থেটিক্সের উপরে, সাহিত্যতত্ত্বের উপরে। ফলত মনোজ মিত্র যখন নাটক লিখছেন, তখন বক্তব্যের ভারে নাটকীয়তা কিন্তু হারিয়ে যাচ্ছে না। মনোজ মিত্র বলছেন আমাদের নাট্যকাররা বেশিরভাগ ক্ষেত্রে চরিত্র নামক কয়েকটি মাউথপিস দাঁড় করিয়ে দেন এবং তাদের মুখে নানান ভারী ভারী কথা বলেন। এটা হাততালি পাওয়ার একটা বেশ প্রচলিত ছক, যদিও সেই ছকে মনোজ মিত্রই বলছেন আজকাল খুব একটা কার্যসিদ্ধি হচ্ছে না। নাটক বক্তব্যের ভারে ক্রমশ হারিয়ে যাচ্ছে। মনোজ মিত্র বলছেন যে নাটক একটা স্বাভাবিক পরিণতির দিকে এগোনোর কথা, যে জায়গায় গিয়ে শেষ হওয়ার কথা, জোর করে নাট্যকার কোনো একটি সমাধান সেখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বিশেষ একটি আলো জ্বালিয়ে, বিশেষ একটি মুদ্রায় নাটক শেষ করে দিয়ে আমরা প্রবলভাবে বিশ্বাস করছি বিপ্লব গড়গড়ি আমাদের ঘরে বসে ঢুকেই গেল। তো বিপ্লব তো ভাবে ঢুকে না, ঢুকেও নি। বাংলা নাটকের কোথাও একটা, বাংলা নাটক থেকে বাংলার দর্শকরা অনেকটা মুখ ফিরিয়েছে, এটা মনোজ মিত্র বলছেন। এর বিপ্রতিবেদারী মনোজ মিত্র কি করছেন? তিনি কি বক্তব্য থেকে সরে যাচ্ছেন?
তার নাটকগুলোকেই তারল্য দোষে দুষ্ট হচ্ছে, তরল করে দিচ্ছেন, যে ওই মানুষটি বুঝবে না, গ্রামের চাষাটা বুঝবে না, ওই মজুরটা বুঝবে না, তাই খুব তরল করে দিচ্ছেন? না, তরল করছেন না। তিনি একদম বেসিকে ঠিক থাকছেন, তিনি গল্প বলছেন, এবং কোনো একমেটে গল্প নয়। তিনি মানুষকে নিয়ে কাজ করতে চাইছেন, মানুষের কথা বলতে চাইছেন। সেই মানুষ যে আলো ছায়ার মানুষ, সেই মানুষ যে মানুষের মধ্যে বিভিন্ন রকম শেড খেলা করে, সেই মানুষকে তিনি নিয়ে আসছেন তার একটার পর একটা গল্পে, নাটকে। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন মনোজ মিত্রের নাটকে ভিলেনরা ঠিক ভিলেন নয়, আবার যে প্রোটাগনিস্ট তারাও যে সর্বদোষমুক্ত একদম কৈবল্যবাদী সেরকমও নন। তাদের মধ্যে দোষগুণ আছে। মানে ধরুন চাকভাঙা মধুর কথা যদি বলা হয়, সেখানে জটা, মাতলা, বাদামি এরা একটা পক্ষ, গ্রামবাসীরা এদের নিয়ে একটা পক্ষ, ওদিকে অগর ঘোষের ছেলে শঙ্কর বোধহয় তার নাম, দাক্ষায়ণী, এরা একটি পক্ষ। জটা বাঁচতে চাইছে প্রচণ্ডভাবে, মাতলা বাঁচতে চাইছে প্রচণ্ডভাবে, কিন্তু তাদের মধ্যে লোভ আছে, তাদের মধ্যে হিংসা আছে, তাদের মধ্যে পরস্পরের প্রতি দেশ আছে। তারা কেউই সাংঘাতিক মহামানব নন। আবার সাজানো বাগানে যদি ওই নকরি ছকরির কথা আমরা বলি আর কি, বুড়ো মানুষটার কথা বাদ দিলাম, বাঞ্ছারামের কথা বাদ দিচ্ছি, বলছি নকরি মানুষটিকেও যদি একটুখানি দেখা যায়, ঠিক যেন তাকে খুব খারাপ বাঁচতে ইচ্ছে করে তা নয়, তার প্রতি সাংঘাতিক ঘৃণা হচ্ছে, সাংঘাতিক রাগ হচ্ছে, এরকমটা হয় না আমাদের। আর ওই বাঞ্ছা কাপালি বুড়ো মানুষটি, মনোজ মিত্রের নাটকে বৃদ্ধ, অতিবৃদ্ধ, বিকলাঙ্গ মানুষের ভিড় রয়েছে তার বিভিন্ন নাটকে। মৃত্যু চোখে জল দিয়ে শুরু করেছিলেন যে বুড়ো মানুষের কথা বলা, সেই মনে হয় যেন সেই একটাই বুড়ো মানুষ, সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন না, সেই একটাই কবিতা সারা জীবন ধরে লিখে যাচ্ছি। আমার কোথাও কোথাও মনে হয় সেই মৃত্যু চোখে জল একদম বোধহয় 20-22 বছরের মনোজ মিত্র প্রথম একাঙ্ক নাটক লিখছেন, প্রথম লেখা, তার প্রথম রচনা। সেই বুড়ো মানুষটাই তার প্রায় 80খানার উপরে নাটক লিখেছেন। সেই মানুষটা রাজত্ব করে গেছে, সেই কখনো বাঞ্ছা কাপালি হয়ে গেছে, সেই জটা হয়ে এসছে, সেই নরকগুলজারের ব্রহ্মা, বা সেই হয়তো বলুন ওই নাটকটি দম্পতি, হ্যাঁ, বা আমাদের ওই বাবা কেনারাম বেচারাম, বা বাবা বদল, বা তারপরে ওই যে নাটকটি ওই গল্প হেকিম সাহেবের ওয়ালি খা, যিনি আর কি মনোজ মিত্র নিজে অভিনয় করতেন বলে শুনেছি, দেখা হয়ে ওঠেনি আমার কখনো। এই যে ভিড় একটা লাইনের মতন করে দিয়ে যাওয়া, মানুষের প্রতি সেই কী পরিমাণ অসীম কারুণ্য থাকলে, মানুষের প্রতি কী পরিমাণ প্রেম থাকলে এভাবে লেখা যায়। যেটা বলার কথা, মনোজ মিত্র কিন্তু কখনোই তার যে বিশ্ব দর্শন সেটাকে অস্বীকার করছেন না, কিন্তু সেই বক্তব্যকে চাপিয়ে দিয়ে নাটকে গুরুভারও করছেন না। ফলত বাংলা নাটকের যে চারজন দিকপাল, চারটি স্তম্ভ, উৎপল দত্ত, মহিষ চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, বাদল সরকার। উৎপল দত্ত এক ধরনের নাট্যকার। বাদলবাবু তো প্রসেনিয়াম থেকে সরিয়ে গেলেন, অন্য ধারার মধ্যে চলে গেলেন। মহিষ চট্টোপাধ্যায় খুব নিয়মিত ছিলেন না। মনোজ মিত্র কিন্তু প্রায় একার হাতে একদিকে নাট্য রচনা, নির্দেশনা এবং অভিনয় তিনখানা ঘোড়ার উপরে দাঁড়িয়ে দৌড়চ্ছেন, এবং দৌড়িয়ে গেছেন। কি ভয়ঙ্কর কাজ করেছেন। প্রশাসনিক দায়িত্ব নিয়েছেন, প্রশাসনিক দায়িত্ব ছেড়েও দিয়েছেন, অধ্যাপনা করেছেন, এরকমভাবে লিখেছেন, একটার পর একটা চলচ্চিত্র অভিনয় করেছেন, কিন্তু মানুষের কাছ থেকে সরে আসেন। আমার মনে হয় মনোজ মিত্রকে যদি বুঝতে চাই, তাহলে এইভাবে বুঝতে হবে যে মানুষটি যে কথাটি উচ্চারণ করে আমি শুরু করলাম, যে কৃষ্টি পত্রিকা যে কথাটা লেখা, যে আমি সেই মানুষের কথা বলতে চাইছি যে মানুষটা উঠে দাঁড়াতে চাইছে। আমরা যদি অলকানন্দার পুত্রকন্যা তো দেখি, যেখানে অলকানন্দা তার তো সন্তান হবে না, ডাক্তার বলে দিয়েছে, অনেকটা বয়স বেশি হয়ে গেছে। দুজন অনাথিনীকে নিয়ে এসছেন, একটি শুভ ছেলে আর মানসী মেয়েটি। শুভ তার অবিমৃষ্ণকারিতায় একটা ভীষণ বিপাকে ফেলে দিয়েছে পরিবারটিকে। মানসী মানে অলকানন্দার সেই মেয়েটি, তিনি বৈবাহিক জীবন সাংঘাতিকভাবে অসফল। এরকম একটা টালমাটাল অবস্থাতে অলকানন্দ আরেকটি ওই দেবাহুতি নামে যে মেয়েটি তার পাশের ফ্ল্যাটে থাকতো, তার ফেলে যাওয়া সন্তানটিকে সে তুলে নিচ্ছে। অলকানন্দা বলছে যে আমার বয়স পশ্চিমে হেলে গেছে, আমি হয়তো সেভাবে দোল খাওয়াতে পারবো না নতুনটে, কিন্তু মানুষ তো মানুষের পাশেই থাকবে।
মনোজ মিত্র এখানে অস্বীকার করছেন না মানুষের অস্তিত্বকে, খুব গুরুত্বপূর্ণ যেটি তার শ্রেণী চরিত্রকে। শ্রেণী চরিত্র বললে আমাদের অনেকেরই একটু উসকুস করা শুরু হয়ে যায়, কারণ দীর্ঘ বছর থাকার ফলে শ্রেণী চরিত্র, শ্রেণী সংগ্রাম এগুলো আমাদের কাছে ক্লিশে লাগতে শুরু করে, আমাদের কাছে এই শব্দগুলো যেন কোনো মূল্যই নেই। কিন্তু আসলে এটা বোধহয় এখন স্বীকার করে নেওয়ার সময় এসেছে। এই কিছুদিন আগে পর্যন্ত যারা কনস্পিরেসি থিওরি নিয়ে ঘাটাঘাটি করতো বা ভালো লাগতো তাদের ওই সমস্ত কথা বলতে, তারা বারবারই নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলে এসছেন, জায়নিজমের কথা বলে এসছেন। জানি না সত্যি কি মিথ্যে, কিন্তু জায়নবাদ বলতে যা যা কিছু বলা হতো, নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে যা যা বলা হতো, আমরা চোখের সামনে কি সেগুলো সত্য হতে দেখছি না? শ্রেণী সংগ্রাম, শ্রেণী চরিত্র, ধরুন একদম 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 টাটকা একটি ঘটনা, পহেলগামের গুলি চালানোর ঘটনা, সেটা নিয়ে যা যা হলো, হিন্দু মুসলমান, সন্ত্রাসবাদের ধর্ম, সন্ত্রাসবাদের রং ইত্যাদি, ভারতীয় অভারতীয়, সেগুলো বাদ দিলাম। সেটা দেখলাম আমরা তো গত 10-12 দিন ধরে দেখেই যাচ্ছি। এমনকি থিয়েটারেরও যারা সাংঘাতিক প্রগতিবাদী, প্রগতিশীল বন্ধু হিসেবে যাদের মনে করতাম, তারাও যে টপাটপ তাদের উইকেটগুলো পড়ে যাচ্ছে, তাদের মধ্যেকার দেশ ক্লেদ বেরিয়ে আসছে, সেগুলো দেখে তো চমকে উঠছি। কিন্তু জায়নিজমের এর বিপরীতে দাঁড়িয়ে লড়াইটা করবে কি? লড়াইটা কিন্তু মানুষই করবে, শ্রেণীর কাছে ফিরে যেতে হবে। মানে যখন পহেলগামে হচ্ছে, ঘটনাটা হচ্ছে, মানুষ উদ্ভ্রান্তের মতন দৌড়চ্ছে, তখন রেলের প্লেনের ভাড়া প্রায় 3 গুণ বা 4 গুণ, 80,000, 1 লাখ, 1.5 লাখ এরকম ট্রেনের টিকিট। যারা কামানো তারা কামিয়ে নিচ্ছে, আর গরিব কাশ্মীরিরা তারা বিনে পয়সায় অটোওয়ালা যারা রয়েছে তারা তাদের স্টেশনে পৌঁছে দিচ্ছেন। ঘোড়াওয়ালারা, খচ্চরওয়ালারা বিনা পয়সায় পর্যটকদের নামিয়ে নিয়ে আসছেন। আমরা এই ছবিও দেখছি যে ওই কাশ্মীরি, গরিব কাশ্মীরি, মুসলমান কাশ্মীরি, হিন্দু পর্যটককে, কোট হিন্দু পর্যটককে পিঠে নামিয়ে নিয়ে আসছেন। মানুষ মানুষের কাছে দাঁড়াচ্ছে, মানুষ মানুষের কাছে দাঁড়ায়। ব্রেক্টের কবিতা ছিল না যে জন্মাতে চলেছে সে জন্মানোদের সাহায্য চায়। আসলে যারা জন্মেছে তারাও যারা বেঁচে পড়তে থাকে তাদের সাহায্য চায়। সে কারণেই মানুষ। মনোজ মিত্র বারবার তার লেখা এটা উঠে এসেছে, বারংবার এটা মনে হয়েছে। বাঞ্ছা কপালি বাঁচতে চাইছি, কি ভয়ঙ্করভাবে বাঞ্ছা কপালি বলছেন যে বাবু এতদিন তো আপনারা নেছেন, আমরা দিচ্ছি, এবার আমাদের নেওয়ার পালা, আপনারা দেবেন। বাঞ্ছা কপালি শেষ করছেন যে সংলাপটি দিয়ে, সেই সংলাপটি একবার একটু পড়ে শোনাতে সাত জাগে আপনাদের। এটা 8 লাইনের সংলাপ, একদম শেষ, নাটকের একদম শেষ, যেটা দিয়ে নাটকটি শেষ হয়। মানে তখন মারা গেছেন, নকরি মারা গেছেন, আর নকরি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে একই সঙ্গে মৃত্যু হচ্ছে, আর জন্মের নবজাতকের মানে গুপির ছেলে হয়েছে, তার চিৎকার শুনতে পাচ্ছি আমরা। আর বাঞ্ছা কপালি উৎফুল্ল হয়ে বলছেন যে ওই ফলিডলের শিশিটা খাইয়ে দিতে গেছিলেন যে নকরিকে, যে তোর জিনিস তুই নিয়ে যা, আমি খাবো না, আমি বেঁচে থাকবো। বেঁচে থাকার প্রবল ইচ্ছা, সে, আমরা নাটকের শুরুতে যে বুড়োটাকে দেখি ঘষ্টে চলে, সে ক্রমশ আস্তে আস্তে খাড়া হয় এবং খাড়া হয়ে যায়। হ্যাঁ, সেই বাঞ্ছা বলে ওই ফলিডলের শিশিটা ফেলে দিয়ে, কাঁদে না দাদা, কাঁদে না, আইরে পাখি ঝোলা, আমার ভাইয়ের সাথে কর খেলা। এটা করতে করতে দৃশ্যান্তর হয়, সকালের আলো ফোটে, আর বাঞ্ছা কপালির বাগানে পাখিদের কলকাকুলি শোনা যায়। আর বাঞ্ছা কপালি বলে, কাঁদে না, কত পাখি আছে আমার বাগানে, হ্যাঁ হ্যাঁ ডালে ডালে ঘুরে বেড়ায়, হ্যাঁ হ্যাঁ কাল সকালে দেখো কত আমের বোল ধরেছে, মুক্তোর দানার মতন মাটিতে চাদর বিছিয়ে থাকে, গুনগুন গুনগুন, কত মৌমাছি বাঁকে বাঁকে গুনগুন করে, ঝাঁকে ঝাঁকে গুনগুন করে, হ্যাঁ হ্যাঁ দেখো টুপুস টুপুস করে রাতের শিশির ঝরে পড়ছে, জলপাইয়ের পাতা বেয়ে শিশির ঝরে ঝরে পড়ছে, হ্যাঁ হ্যাঁ সব তোমারে দিয়ে যাব, তোমার জন্যই তো সাজিয়ে রেখেছি গো, হ্যাঁ হ্যাঁ। 8 লাইনের সংলাপ, 10 বার হ্যাঁ বলেছে লোকটা। এটা কি অভিনেতার স্টাইলাইজেশন? আমার মনে হয় না। সমস্ত নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মনোজ মিত্র হ্যাঁ বলছেন বেঁচে থাকাকে, গরিব মানুষের বেঁচে থাকাকে। তথ্য আমাদের যতই বলুক মনোজ মিত্র নেই, আমরা মনোজ মিত্র স্বরে সুরিয়ে বলবো না, মনোজ মিত্র আছে, হ্যাঁ হ্যাঁ মনোজ মিত্র আছে। ধন্যবাদ।